স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর বই থেকে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে আমরা 1 থেকে 4 অধ্যায় অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি। আজকে আমাদের যে বিষয় আছে সেটা হলো মানুষের খাদ্য ও খাদ্য উপাদান। তো আজকে আলোচনার বিষয় পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী, মানুষের খাদ্য ও খাদ্য উপাদান। তো প্রথমে দেখো যে ছবিটা এখানে আছে, সেই ছবিটা তোমাদের দেখাবো। ছবিটা দেখো যে মানুষের খাদ্য এবং খাদ্য উপাদান। আমরা সারাদিন যে যে কাজ করি তার একটা তালিকা নিচে দেয়া আছে। যেমন এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, কোদাল কোপাই, আমরা দৌড়াই, স্কিপিং রেস করি, ফুটবল খেলি, ঘুমাই, দাঁত মাজি এবং ব্রেকফাস্ট খাই। এই সমস্ত কাজের জন্য সারাদিনের যে কাজ, এখানে দেখো দৌড়ানো আছে, প্রত্যেকটা কাজ এখানে লিখতে হবে যা যা আছে। এই দৌড়ানো, স্কিপিং, কোদাল চালানো, সিঁড়ি দিয়ে ওঠা, ফুটবল খেলা, ঘুমানো, দাঁত মাজা, আর হচ্ছে সকালের খাওয়ার। এই সমস্ত মোট কাজ আছে এখানে, মোট 6টা, 7টা কাজ, 8টা কাজ আছে টোটাল। 1 2 3 4 5 6 7 8, এই 8টা কাজ এর বক্সের মধ্যে লিখতে হবে। তো এই সমস্ত কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তির। তো শক্তির জন্য আমাদের প্রয়োজন হবে খাদ্য, অর্থাৎ খাদ্য থেকে আমরা শক্তি পাই। প্রাণীরা বা জীব খাদ্য পায়, শক্তি পায় খাদ্য থেকে। তো এই শক্তি কোথা থেকে পাওয়া যায়? তো এই শক্তি হলো আমাদের খাদ্য থেকে। আমরা যে খাদ্য গ্রহণ করি, যে সমস্ত খাবার খাই, সেই সমস্ত খাবার থেকে এই সমস্ত শক্তি আমরা পেয়ে থাকি। যেমন সেই শক্তির সাহায্যে আমরা ফুটবল খেলি, ঘুমাই, তারপরে হচ্ছে দাঁত মাজি, যে কোনো কাজ আমরা করি ওই খাদ্য থেকে পাওয়া শক্তির সাহায্যে। তো এবার দেখো যে কিছু প্রশ্ন উত্তর এখানে আছে, যে সেইগুলো প্রথমে হচ্ছে দেখো যে নাম্বার 1, খাদ্য থেকে আমরা কি পাই? তো এটা সহজ উত্তর হবে শক্তি বা এনার্জি পাই। এনার্জি পাই, শক্তি বা এনার্জি আমরা পাই খাদ্য থেকে আমরা। তো খাদ্য কাকে বলে? যেসব আহার্য বস্তু গ্রহণ করলে জীবদের পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাকে খাদ্য বলা হয়। তাহলে যেসব আহার্য বস্তু গ্রহণ করলে জীবদের পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাকে খাদ্য বলা হয়। খাদ্য উপাদান কি কি? খাদ্যের উপাদান হচ্ছে 8টি। তো কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, ফ্যাট বা লিপিড বা চর্বি জাতীয় খাদ্য, জল, খনিজ লবণ, ভিটামিন, এছাড়া খাদ্যতন্তু এবং উদ্ভিজ রাসায়নিক ফাইটোকেমিক্যালস, এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। তোমাদের বইতে দেখো যে মাছ আছে, মাছের ছবি আছে, শশার ছবি আছে এবং লেবুর ছবি, দুধের ছবি আছে। এগুলো হচ্ছে খাদ্য, যা আমরা গ্রহণ করি। দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন বা শক্তির প্রয়োজন হয়। সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে যে সমস্তগুলো আছে দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন? খাদ্য হবে এখানে। সারাদিনের নানা কাজ করার জন্য বা বিভিন্ন রকম কাজ করার জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। তো এই খাদ্যের, তো এখানে কিছু দেখো ছক দেওয়া আছে। প্রথমে দেখো সমস্যা, রাতে কম দেখা, তাহলে ভিটামিন দরকার, অর্থাৎ ভিটামিন এ প্রয়োজন। খাদ্যের কোন উপাদান অভাব হয়? ভিটামিনের অভাবে আমাদের রাতে কম দেখি আমরা চোখে, অর্থাৎ রাতকানা রোগ হয় বা রাতে চোখের অন্ধত্ব রোগ হয়। এগুলো হচ্ছে ভিটামিনের অভাবে হয়। চোখের কোষ ফ্যাকাশে হয়ে যাওয়া খনিজ লবণের অভাবে হয়। তারপর হচ্ছে দেখো যে ঠোঁটের কোষে ও জিভে ঘা ভিটামিনের অভাবে হয়। মাড়ি ফোলা, রক্ত পড়া, এগুলো ভিটামিনের অভাবে হয়। প্রায়ই হাড় ভেঙে যাওয়া খনিজ লবণের অভাবে হয়। তো এখানে দেখো বেশ কিছু ছক দেওয়া আছে। উদ্ভিজ খাদ্য,
তো চাল, আটা, মুড়ি, চিড়ে, ডাল, সয়াবিন, তেল, মাশরুম, সবজি, ফল এগুলো খেতে হবে। তো এইগুলো বলছে কোন খাদ্য উপাদানটি বেশি কম আসে। চাল ডালে শর্করা বেশি আসে, মুড়ি, চিড়ে এতে শর্করা বেশি আসে, মধুতে শর্করা আসে। এবার এগুলো লিখতে হবে। তো এবার দেখো খাদ্যের একটা ছক এখানে দেওয়া আছে যে আমরা কি কি খাদ্য খাই সাধারণত। সেখানে রয়েছে যে গাজর, টমেটো, পাকা আম, জল ও অন্যান্য তরল, আপেল, কলা, বাঁধাকপি, পেঁপে, পেয়ারা, মেটে, কুচো মাছ, সবুজ শাক, তারপর আছে ঘি, তেল, দুধ, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন এগুলো আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। নেক্সট প্রশ্নটা হচ্ছে নাম্বার 4 প্রশ্ন, যে কার্বোহাইড্রেট বা শর্করা খাদ্যের উদাহরণ দাও। তাহলে সেটা হবে চাল, চিনি, মধু, আলু, গম, গাজর, জোয়ার, বিট ইত্যাদি। মানুষের দেহে কোথায় কোথায় কী কী প্রোটিন থাকে? ক্যারাটিন থাকে চুল ও নখে। মানুষের চুল এবং নখের মধ্যে থাকে ক্যারাটিন প্রোটিন। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকে পেশিতে। আর হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকা। হিমোগ্লোবিন হচ্ছে সংযুক্ত প্রোটিন, এটা লোহিত রক্তকণিকা বা রক্তের মধ্যে থাকে, লোহিত রক্তকণিকায় থাকে। গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন রক্তের প্লাজমায় থাকে। আর কোলাজেন অস্থি, টেন্ডন ও লিগামেন্টে থাকে। নেক্সট দেখো নাম্বার 6, যে প্রোটিনের ভূমিকা কী। আর সবচেয়ে প্রোটিন খাদ্যের ভূমিকা সবচেয়ে বেশি। তো এখানে দেহ গঠনে সাহায্য করে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশি সংকোচনে ও রোগ প্রতিরোধে এই প্রোটিনের ভূমিকা আছে। তাহলে শক্তি উৎপাদন করতে প্রোটিনের ভূমিকা আছে, যেমন দেহ গঠনে প্রোটিন সাহায্য করে, ক্ষত সারাতে, দেহের কোনো স্থানে ক্ষত হলে তা নিরাময় করতে প্রোটিনের ভূমিকা আছে, শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে ও প্রোটিনের ভূমিকা আছে, পেশির সংকোচনে এবং রোগ প্রতিরোধ প্রোটিনের ভূমিকা রয়েছে। নাম্বার 7 দেখো, যে অতিরিক্ত প্রোটিন খাদ্য খেলে কী কী সমস্যা হয়। তো অতিরিক্ত প্রোটিন খাদ্য খেলে অ্যালার্জি হয়, বাত, কিডনি স্টোন বা পাথর হয় কিডনিতে। অন্যান্য সমস্যা দেখা দেয় অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য খেলে। তাহলে বাত হয়, কিডনি স্টোন হতে পারে, অন্যান্য সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য খেলে। যদি হজম না হয় অ্যালার্জি হতে পারে। প্রোটিনের উৎস লেখো। প্রোটিনের উদ্ভিজ্জ উৎস হলো ডাল, সয়াবিন, রসুন, হলুদ ইত্যাদি। প্রাণীজ উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি। প্রোটিনের উৎস আর প্রোটিনের অতিরিক্ত প্রোটিন খেলে কী কী হয় এবং প্রোটিনের ভূমিকা কী এ নিয়ে আলোচনা করা হলো। এরপরে নেক্সট দেখো নাম্বার হচ্ছে 9। তো মানুষের দেহে কোথায় কোথায় লিপিড জমে। মানুষের দেহে কোথায় কোথায় লিপিড জমে তার আগে দেখো কার্বোহাইড্রেট খাদ্যের কিছু ছবি। যে উৎস কার্বোহাইড্রেট খাদ্য, দেখো এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট খাদ্যের উৎস। তোমাদের বইতে আছে কার্বোহাইড্রেট বা শর্করা খাদ্যের উৎস। ছবি দেখলে তোমরা বুঝতে পারবে দুধ, তারপরে মাংস, গাজর, বিট, কলা, ভুট্টা, আনারস অনেকগুলোই আছে। এভাবে তোমরা মুখস্থ করতে হবে, ছবি দেখে দেখে মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 9, মানুষের দেহে কোথায় কোথায় লিপিড জমে। লিপিড জমে ঘাড়ে বা গলায় মানব দেহের। আচ্ছা, উপর হাতে, বুকে জমে, পেটে এবং উরুতে লিপিড বা চর্বি জমে। লিপিডের ভূমিকা কী। লিপিড মানুষের দেহে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপাদনে সাহায্য করে বা সহায়তা করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। নেক্সট দেখো ভিটামিন কী বা কাকে বলে। যেসব জৈব যৌগ খাদ্যে খুব অল্প পরিমাণে থেকে দেহের পুষ্টি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাদের ভিটামিন বলে। ভিটামিনের অভাবে দেহে নানা রকম উপসর্গ দেখা যায়, অর্থাৎ ভিটামিনের অভাব হলে নানা রকমের রোগ দেখা যায়, রোগের নানা রকম উপসর্গ দেখা যায়। তো যেসব জৈব যৌগ খাদ্যে খুব অল্প পরিমাণে থেকে দেহের পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাদের ভিটামিন বলা হয়। ভিটামিনের অভাবে দেহে নানা রকম উপসর্গ দেখা যায়। ভিটামিন কয় প্রকার ও কী কী। ভিটামিন 2 প্রকার, যথা জলে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে বা তেলে দ্রবণীয় ভিটামিন। এরপরে হচ্ছে নেক্সট, জলে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। ভিটামিন বি, সি, পি হলো জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি হলো জলে দ্রবণীয় ভিটামিন। নেক্সট চর্বিতে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে হলো
চর্বিতে বা তেলে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ। নিম্নলিখিত ভিটামিনগুলোর অভাবজনিত রোগ লেখো। ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে, বি কমপ্লেক্স এবং সি। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন ইর অভাবে জনন ক্ষমতা কমে যায়, ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়, মাড়ি ফোলা, মাড়ি দিয়ে রক্ত পড়া, এগুলো হচ্ছে স্কারভি রোগ। তাহলে ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন কের অভাবে রক্তচঞ্চন, অর্থাৎ কোনো স্থানে ক্ষতস্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়, অর্থাৎ রক্তচঞ্চন ব্যাহত হয় ভিটামিন কের অভাবে। ভিটামিন বি কমপ্লেক্সে মানে ভিটামিন বি1, বি2, বি6 এভাবে আসে। তো ভিটামিন বি কমপ্লেক্স হবে নানা রকমের রোগ হয়, এখানে আছে আমরা ভিটামিন বি দিলাম, বেরি রোগ হয় ভিটামিন বি1-এর অভাবে। নেক্সট হচ্ছে ভিটামিন এর উৎস লেখো। ভিটামিন এর উৎস হলো, উদ্ভিদ উৎস হলো টমেটো, পাকা পেঁপে, গাজর ইত্যাদি। প্রাণীজ উৎস হলো ডিম, মাছ, মাংস ইত্যাদি। ভিটামিন ডি এর উৎস লেখো। ভিটামিন ডির উৎস হলো, উদ্ভিদ উৎস হলো কাঁচা লঙ্কা, সূর্যের আলো। আর প্রাণীজ উৎস হলো মাছ, ডিম, দুধ, মাংস ইত্যাদি। একটা ছবি তোমাদের বইতে দেখো, ভিটামিন এর উৎস আছে, ভিটামিন ডির উৎস, ভিটামিন ইর উৎস, ভিটামিন কে এর উৎস। তো প্রথমে দেখো গাজর আছে, ডিম আছে, টমেটো আছে, পাকা পেঁপে এবং দুধ ভিটামিন এর উৎস। ভিটামিন ডির উৎস হলো স্লাইস রুটি আছে দেখো, তারপরে আছে মানে মাখন, এটা মাখন, তারপরে হচ্ছে দুধ, তারপর ডিম, তারপরে মাংস, মাছ আছে। ভিটামিন ইর হচ্ছে বাঁধাকপি আছে, তারপরে হচ্ছে লেটুস শাক, তারপরে হচ্ছে ডিম ইত্যাদি। এরপরে হচ্ছে ভিটামিন কে, লেটুস শাক, বাঁধাকপি, সোয়াবিন বা শিম জাতীয়, মটরশুঁটি ইত্যাদি, দুধ এবং মাখন, এগুলো ভিটামিন কের উৎস। তো এরপরে দেখো যে ভিটামিন সির উৎস লেখো। ভিটামিন সির উৎস হলো, উদ্ভিজ উৎস হলো লেবু জাতীয় ফল, কাঁচা লঙ্কা, আমলকি, পেয়ারা, অঙ্কুরিত বীজ ভিটামিন সির উৎস। প্রাণীজ উৎস হলো মাতৃদুধ, মাছ, ডিম, এ খুব অল্প পরিমাণে ভিটামিন সি থাকে। তারপর হচ্ছে খনিজ মৌলের কাজ কি, 158 পৃষ্ঠায় তোমাদের বইতে আছে খনিজ লবণের কাজ। তো সেখানে সোডিয়াম আছে, দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। ক্যালসিয়াম পেশি সংকোচন এ স্বাভাবিক করে রাখে, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আয়রন হচ্ছে অক্সিজেন পরিবহন করে, এছাড়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। আয়োডিন মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে। আর জিঙ্ক হচ্ছে মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো যে জল কি কাজে লাগে। যে কোনো জীবদের গঠনের একটি উপাদান হলো জল। একজন মানুষের 70 কেজি হলে তার দেহে জল থাকবে 45 কেজি, অর্থাৎ তার ওজনের 60% জল থাকে। মানবদের ওজনের 60% হচ্ছে জল দিয়ে তৈরি। খাদ্যতন্তু কাকে বলে? খাদ্যতন্তু হলো সেলুলোজ, পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, যেমন সজনে ডাঁটা, বাঁধাকপি, আপেল, বীজের খোসা, ওট ইত্যাদিতে খাদ্যতন্তু থাকে। ফাইটোকেমিক্যালসের উদাহরণ দাও। কুমড়ো, পাকা পেঁপে, ডালিম এবং তরমুজ, আম, টমেটো প্রভৃতিতে ফাইটোকেমিক্যালস থাকে, অর্থাৎ রঙিন খাদ্যে সাধারণত ফাইটোকেমিক্যালস থাকে। নেক্সট, অপুষ্টি ফলে শিশুদের কী কী উপসর্গ দেখা যায়। দেখো এখানে ফাইটোকেমিক্যালস ও উদ্ভিদ রাসায়নিকের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এইসব রঙিন খাদ্যগুলোতে ফাইটোকেমিক্যালস থাকে। তো আমরা দেখলাম এই যে অপুষ্টি এবং স্থূলত্ব, মানে গয়টা রোগ হয়, তারপরে অ্যানিমিয়া, টেরা চোখ, অন্ধত্ব, ম্যারাসমাস, এই সমস্ত রোগ হয়। আয়োডিনের অভাবে গয়টা রোগ হয়, আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা রোগ হয়, আয়োডিনের অভাবে টেরা চোখ হয়, ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয়, প্রোটিন ও শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয়। তো শিশুদের অপুষ্টির ফলে কেমন ছবি হয়, মানে অসুবিধে কেমন হয়, এই ছবিগুলো দেখলে বোঝা যাবে যে অপুষ্টির ফলে শিশুদের কী কী উপসর্গ দেখা যায়। এবং দেখো মানে ভিটামিন শিশুদের কোষিকীয় ছাড়া শিশুদের আরও কিছু
অপুষ্টিজনিত রোগ, এটা একটা অপুষ্টিজনিত রোগের ছবি দেখানো হয়েছে। এখানে দেখো যে না খেতে পেয়ে অপুষ্টির কারণে এই সমস্ত হাড় বেরিয়ে গেছে। তো প্রশ্নটা হলো যে অপুষ্টির ফলে শিশুদের দেহে কী কী উপসর্গ দেখা যায়। দেহের চামড়াগুলি গঠিত হয় না, হাড় বাইরে থেকে পরিষ্কার বোয়া যায়, পেশি জায়গায় জায়গায় কোঁচকানো হয়, হাত পাগুলো খুব সরু হয়ে যায়। এগুলো হচ্ছে অপুষ্টিজনিত রোগের লক্ষণ। এরপর দেখো যে নাম্বার 24 আয়রন, আয়োডিন, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ এর অভাবজনিত রোগের নাম লেখো। আয়রন হবে অ্যানিমিয়া বা চামড়া আকৃতি নোক, এগুলো ক্ষতি হয় আয়রন। আর আয়োডিনের অভাবে গয়টার, জড়বুদ্ধি, টেরা চোখ হয়। ভিটামিন এর অভাবে রিকেট রোগ হয়। আর ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। আর ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয়, মানে চোখে দেখতে পায় না, রাতকানা রোগ এগুলো হয়। নেক্সট 20 শিশুদের ও বড়দের প্রোটিনের অভাবে কী রোগ হয়। প্রোটিনের অভাবে শিশুদের ম্যারাসমাস রোগ হয়। আর বড়দের ক্ষেত্রে কশিয়কর রোগ হয়। স্থূলত্ব বা মোটা হওয়া হলে কী কী সমস্যা হবে। রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তের শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যায়, অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। তাহলে এগুলো যখন কেউ মোটা হয়ে যায়, স্থূলত্ব হয়, তখন তার দেহে এই সমস্ত রোগগুলো হয়। যেমন রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তের শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যায়, আর অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। নেক্সট হচ্ছে 27 খাদ্যে কী কী মিশে থাকতে পারে। মেটানিল ইয়ালো, বাদামি রং হিসাবে ক্যারামেল, ট্রান্স ফ্যাট, আজিনোমোটো, কারাজিনান এবং স্যাকারিন, এগুলো খাদ্যে মিশে থাকতে পারে। জীবনে জলের ভূমিকা কী। তো জল রান্না করতে কাজে লাগে, স্নান করতে জল কাজে লাগে, আগুন নেভাতে জল কাজে লাগে, মাছ চাষ ধান চাষে জল কাজে লাগে, নৌকা চালাতে জল লাগে, জামা কাপড় পরিষ্কার করতে জল লাগে। নেক্সট, পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত। 3% হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল আছে। কিভাবে বাড়িতে জল বিশুদ্ধ করা যায়। হাঁড়িতে জল নিয়ে উনুনে বসিয়ে অন্তত 20 মিনিট ফোটানো জল বিশুদ্ধ হয়। ফিল্টার করে জল বিশুদ্ধ করা যায়। খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যায় বা করা হয়। নেক্সট দেখো জলের উৎস কি। নদী, সাগর, পুকুর হলো জলের উৎস। বৃষ্টির জল জলের উৎস এবং মাটির নিচে থাকা কৌশিক জল জলের উৎস। আমাদের শরীর থেকে কীভাবে জল বেরিয়ে যায়। মূত্রের মাধ্যমে 1.5 থেকে 2 লিটার মূত্রের মাধ্যমে দেহ থেকে জল বেরিয়ে যায়। ঘামের মাধ্যমে 600 মিলিলিটার জল বেরিয়ে যায়। আর শ্বাস নিঃশ্বাস অর্থাৎ শ্বাসের মাধ্যমে 300 মিলিলিটার জল বেরিয়ে যায়। আর মলমূত্র ত্যাগ অর্থাৎ মলের মাধ্যমে 100 মিলিলিটার জল বেরিয়ে যায়। আর চোখের জলের মাধ্যমে 50 মিলিলিটার জল দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে আমাদের শরীর থেকে কিভাবে জল বেরিয়ে যায়। মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে এবং চোখের জলের মাধ্যমে। নেক্সট দেখো খাদ্য তৈরি জল ও আলোর ভূমিকা কী। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে জলের সাহায্য করে, অর্থাৎ জল লাগে। জল ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। নেক্সট আলো। সূর্যালোক বা সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। উদ্ভিদের বৃদ্ধিতেও আলোর প্রয়োজন হয়, আলো লাগে। নেক্সট জলের ধর্ম, জীবদেহে জলের ভূমিকা 178 পৃষ্ঠায় আছে, ওটা তোমরা বই থেকে দেখে নেবে। নেক্সট আজ দেখো তারপরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।